দেখে দেখে ট্রেড করতে পারলে সুন্দর হয়ে যায়, সমস্যা নেই। আলাইকুম। ধন্যবাদ সবাইকে যারা ইতিমধ্যে আমাদের ট্রেনিং সেশনে অংশগ্রহণ করছেন। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ট্রেনিং সেশনটি শুরু করবো। অলরেডি যারা এখনো জয়েন করেন না, আমরা একটু অপেক্ষা করবো বাকিদেরকে জয়েন করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা ঠিক 3টা 5 মিনিটের সময় আমরা আমাদের ট্রেনিং সেশনটি শুরু করবো। তো আজকের ট্রেনিং সেশনটি আহ অনেকটাই গুরুত্বপূর্ণ বলা যায়। আজকে ট্রেনিং সেশন আপনারা যে বিষয়গুলো জানবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার আমাদের ক্যান্ডেলস্টিক কিভাবে গঠিত হয়, তারপর আমরা মার্কেটে গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক গুলা কি কি। এছাড়া হচ্ছে আপনার স্টার্টিং পর্যায়ে কিছু ইন্ডিকেটর দেখবেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজের ব্যবহার, তারপর হচ্ছে আপনার বোলিং এর ব্যান্ড এবং আরএসআই এর আপনার ব্যবহার কিভাবে করা যায়, আপনার সঠিক ব্যবহার কিভাবে করা যায় সেসব বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন। আর এছাড়া মার্কেটের ড্রয়িং টুলস গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার
ট্রেন লাইন কিভাবে ড্র করা হয়, বা আপনার এছাড়া হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্রয়িং করা হয় বিভিন্ন ড্রয়িং টুলস এর মাধ্যমে, সেগুলো আপনারা মোটামুটি জানতে পারবেন আজকের ট্রেনিং সেশনে। তো আমরা একটু অপেক্ষা করব, আহ এখনো যারা জয়েন করেন না তাদেরকে জয়েন করার সুযোগ করে দিব। তো আমরা জাস্ট 2 মিনিট অপেক্ষা করবো, এর মধ্যে আমরা আমাদের ট্রেনিং সেশনটি শুরু করবো। আর এর মধ্যে যারা অলরেডি ট্রেনিং সেশনে জয়েন করছেন, যাদের হচ্ছে আপনার এখনো যাদের রেফারেন্স অনেকে জয়েন করার কথা জয়েন করেন না, আপনারা একটু ইনফর্ম করে দেন যে আমাদের ট্রেনিং সেশনটি শুরু হয়ে গেছে। আর তাহলে হচ্ছে আমাদের প্রথম থেকেই সবাই ট্রেনিং সেশনে অংশগ্রহণ করতে পারবে। তো আমরা একটু অপেক্ষা করবো, আমরা জাস্ট 2 মিনিট অপেক্ষা করবো। বাকি যারা এখনো জয়েন করেন জয়েন করার সুযোগ করে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি আমাদের সম্মানিত ট্রেনার সাইদাল মাহমুদ ভাইকে আপনার ট্রেনিং সেশনটি শুরু করার জন্য অনুরোধ করছি। আপনার ট্রেনিং সেশনটি শুরু করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছেন। পাচ্ছি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। স্ক্রিন ক্লিয়ার কিনা একটু জানাবেন। ক্লিয়ার। জি ধন্যবাদ। আজকে আমাদের বেসিক কোর্সের 4 নম্বর ক্লাস, আমরা আজকে 4 নম্বর ক্লাসে আছি। আজকে ক্লাসে কি কি আমরা জানবো এটা অলরেডি জেনে নিছি। যেহেতু আমাদের এটা বেসিক ক্লাস, তাহলে বেসিক কিছুই আমরা এখান থেকে জানবো, বেসিক বিষয়গুলোই জানবো। এবং অ্যাডভান্স লেভেলে জানার জন্য আমাদের অ্যাডভান্স কোর্স চালু হবে, সেখান থেকে আপনারা আরো বেশি জানতে পারবেন। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য। প্রথমে আমরা ক্যান্ডেল স্টিক বা ক্যান্ডেল সেটআপ, চার্ট সেটআপ নিয়ে একটু কথা বলবো। এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চার্টটা, সেটা হচ্ছে MT5 মেটাট্রেড 5 এর একটা চার্ট। এখানে আমরা যে উপরে যে ডায়লগ বক্সটা আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে চার্ট সাধারণত 3 প্রকার হয়। একটা হলো বার চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন বার চার্ট গুলো এরকম হয় দেখতে, এই চার্ট গুলোকে বার চার্ট বলা হয়। এবং আরেকটা চার্ট আছে, সেটা হলো লাইন চার্ট। লাইন চার্ট গুলো এরকম হয় দেখতে। এবং নর্মাল যেটা আমরা সব সময় দেখে থাকি সেটা হলো ক্যান্ডেলস্টিক চার্ট। এই চার্ট গুলো দেখে থাকি এবং আমরা যাবতীয় অ্যানালাইসিস এই চার্টে করে থাকি। তো এই চার্টে যে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস গুলো করে থাকি, এগুলো কিভাবে অ্যানালাইসিস করি এবং একটা ক্যান্ডেলের গঠন প্রণালী কিরকম হয়, কি কি ক্যান্ডেল এখানে থাকে, এই নিয়ে আমরা একটু কথা বলবো। তো এই যে যদি আমরা এখানে যে চার্টটা দেখতে পাচ্ছি, এই চার্টে কিছু ক্যান্ডেল মার্ক করা আছে, তৈরি করা আছে, যেগুলো গ্রিন ক্যান্ডেল। এই যে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলের গঠন প্রণালী আছে। একটা ক্যান্ডেল সাধারণত চারটে গঠন প্রণালী নিয়ে তৈরি হয়।
ক্যান্ডেল যখন ওপেন হয় তখন ওপেনিং হয়, একটা ক্যান্ডেলের 4টে পার্ট থাকে, একটা হলো ওপেন, ক্লোজ, হাই এবং লো। তো ক্যান্ডেল একটা হলো বুল ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, আর একটা বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল যেটা বুলিশ ক্যান্ডেল সেটা নিচে ওপেন হয়, বুলিশ ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, সাধারণত আমরা গ্রিন ক্যান্ডেল দিয়ে বুলিশ ক্যান্ডেলকে বোঝাই, এবং ক্লোজ হয় উপরে। এবং বিয়ারিশ ক্যান্ডেল ওপেন হয় হলো উপরে এবং ক্লোজ হয় নিচে। এবং এই দুইটা ক্যান্ডেল যে হাই এবং লো ক্রিয়েট করে, মোট 4টে পার্ট নিয়ে একটা ক্যান্ডেল গঠিত হয়। যত ক্যান্ডেল আপনি এখানে দেখতেছেন এই চার্টে যতগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ক্যান্ডেলের 4টে পার্ট আছে, 4টে করেই পার্ট আছে, একটা হলো ওপেনিং, ক্লোজিং, হাই এবং লো। তো এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নে 4টে মোটামুটি 4 প্রকার ক্যান্ডেল দেখা যায়, 4 প্রকার ক্যান্ডেল সবসময় থাকে। এবং যত ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হয় মার্কেটে, যত ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দিয়ে রিভার্সাল হয় অথবা কন্টিনিউশন হয়, সব এই 4টে ক্যান্ডেলের সমন্বয়ে এই প্যাটার্ন গুলো হয়ে থাকে। তো প্রথম যে ক্যান্ডেলটা বলি সেটা হলো একেবারে নর্মাল ক্যান্ডেল, যেটাকে আমরা মারুবুজু বা নর্মাল সিম্পল ক্যান্ডেল হিসেবে চিনি। এটা বুলিশ এবং বিয়ারিশ ফর্মে হইতে পারে এই ক্যান্ডেলগুলো। নর্মাল ক্যান্ডেল, এখানে যেগুলো ক্যান্ডেল দেখছেন নর্মাল ক্যান্ডেল। এবং এই নর্মাল ক্যান্ডেল 2টে ক্যান্ডেলের অথবা 3টে ক্যান্ডেলের সমন্বয়ে একটা প্যাটার্ন সৃষ্টি করে। এরপরে যে ক্যান্ডেলটা আপনাদের সাথে পরিচয় করতেছে সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলটা আপনারা অনেক নাম বেশি শুনছেন হয়তো যারা ট্রেডের সাথে সম্পৃক্ত। হ্যামার ক্যান্ডেল একটা মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে। প্রপার জায়গায় যদি একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দিতে হয় একটা হ্যামার ক্যান্ডেল। তাহলে হ্যামার ক্যান্ডেল একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডেল। ক্যান্ডেলটা আপনাকে সঠিকভাবে চিনতে হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, ক্যান্ডেলের কিছু যে বডিটা আছে, এই যে বডিটা ওপেন এবং ক্লোজ যেখানে হয়েছে, এই বডির থেকে যে শ্যাডোটা, নিচের শ্যাডোটা যেটা দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটা নর্মালি দ্বিগুণ হইতে হবে। বডির যে মাপটা হবে, এই বডির মাপের থেকে এই নিচের শ্যাডোটা যদি দ্বিগুণ হয়, তাহলে পরে আমরা সেই ক্যান্ডেলকে হ্যামার ক্যান্ডেল হিসেবে বিবেচনা করব। দ্বিগুণের যদি ছোট হয়, সেক্ষেত্রে সেই ক্যান্ডেলটাকে আমরা হ্যামার হিসেবে বিবেচনা করব না, জাস্ট নর্মাল ক্যান্ডেল হিসেবে দেখব। অনেক ক্যান্ডেল, অনেক হ্যামার ক্যান্ডেল এরকম হয়, উপরে কোনো শ্যাডো থাকে না, এরকম জাস্ট এরকম হইতে পারে। এটা একটা হ্যামার ক্যান্ডেল। কিছু হ্যামার ক্যান্ডেলের উপরে সামান্য একটু শ্যাডো থাকে, এরকম শ্যাডো থাকে, এটাও হ্যামার ক্যান্ডেল। তবে এই যে উপরে যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটার একটা শর্ত আছে, আপনার যে বডি, হ্যামারের যে বডিটা হয়েছে, এই বডিটা কোনো অবস্থাতেই এই হ্যামারের উপরে শ্যাডোটা 50% ক্রস করা যাবে না। যদি 50% ক্রস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকেও আমরা হ্যামার হিসেবে বিবেচনা করব না, সেটাকে নর্মাল ক্যান্ডেল বলবো। তাহলে আমি প্রথমে বলছি, একটা হ্যামার ক্যান্ডেল কি গুরুত্ব বহন করে, ট্রেন্ড চেঞ্জ করে দেওয়ার মতো একটা ভূমিকা রাখতে পারে একটা হ্যামার ক্যান্ডেল। তাহলে হ্যামার ক্যান্ডেলটা সঠিকভাবে আপনাকে চেনাটা জরুরি। কি কি সিনড্রোম থাকলে পরে আপনি চিনবেন, কি কি সিনড্রোম থাকলে পরে আপনি বুঝবেন যে এটা অ্যাকচুয়াল হ্যামার ক্যান্ডেল, সেটা আমি বুঝাইতে পারছি। ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, না বুঝলে আবার দেখে নেবেন, আর প্রশ্ন থাকলে ক্লাস শেষে আমাকে করবেন ইনশাল্লাহ। এরপরে পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর একটা ক্যান্ডেল, সেটা হচ্ছে স্পিনিং টপ। হ্যামার আমরা সহজে বুঝতে পারছি, হ্যামার মানে হাতুড়ি। স্পিনিং টপ এগুলো আসলে জাপানিজরা নাম দেয়া। স্পিনিং টপ হচ্ছে ঘুরন্ত লাটিম, অ্যাকচুয়ালি লাটিমের মতো দেখতে, এই জন্য এরকম নাম দিছে। এই ক্যান্ডেলও কিছু শর্ত আছে, ক্যালকুলেটিভ শর্ত আছে। সেটা শর্ত হচ্ছে, নর্মাল শর্ত হচ্ছে বডি ছোট হইতে হবে এবং শ্যাডো গুলো বড় হইতে হবে, এটা হলো নর্মাল। এবং ক্যালকুলেটিভ শর্ত হচ্ছে, এই যে বডিটা আছে, এই বডিটার থেকে মিনিমাম বডিটা সমান হইতে হবে, লেগগুলো মিনিমাম বডিটা সমান হইতে হবে। এবং এক সাইডে বড় ছোট হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, মিনিমাম সমান হইতে হবে এবং বডির থেকে বড় হইতে পারে। তাইলে পরে সেই ক্যান্ডেলগুলোকে আমরা স্পিনিং টপ বলবো। এবং এরপরে যে ক্যান্ডেল দুইটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলের নাম হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলের যেসব শর্ত, সেটা হচ্ছে
খুব সিম্পল, ডোজি ক্যান্ডেল পরনির্ভরশীল ক্যান্ডেল, এটা এরা একা কোনো সিগন্যাল। এই যে তিনটে ক্যান্ডেলের নাম বললাম আমি, হ্যামার, স্পিনিং টপ এবং ডোজি, এই তিনটে ক্যান্ডেলই পরনির্ভরশীল ক্যান্ডেল, নিজে কোনো সিগন্যাল প্রদান করে না, অন্যের সাহায্যে নেয়। তাহলে ডোজি ক্যান্ডেল এর শর্ত কি কি দেখলে বুঝবেন, এটা গণিতের প্লাস চিহ্নের মতো এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেল যেখানে ওপেন হবে সেইখানেই ক্লোজ হবে, ওপেন হয়ে উপরে যাইতে পারে, নিচে যাইতে পারে, কিন্তু ক্লোজটা যেখানে হবে, যেখানে ওপেন হয়েছে সেইখানেই ক্লোজ হবে। তো এরকম ক্যান্ডেল গুলোকে ডোজি ক্যান্ডেল বলে। এবং আরেকটা ক্যান্ডেল হচ্ছে ইংরেজি টি অক্ষরের মতো, সেটাও যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে, বাট যেখানে ওপেন হয়েছে তার থেকে নিচের দিকে গেছে এবং অথবা উপর দিকে, যে কোনো একদিকে গেছে, আবার যেখানে ওপেন হয়েছে সেখানে এসে ক্লোজ হয়েছে। তো এই ক্যান্ডেলকে ডোজি ক্যান্ডেল বলে। এই ডোজি ক্যান্ডেল, এই দুইটার মধ্যে এই যে ইংরেজি অক্ষর টি, এইটা একটু শক্তিশালী দুইটা ক্যান্ডেলের মধ্যে। তো আমরা এই ক্যান্ডেল গুলো যদি একটু চার্টে দেখি, যে চার্টে দেখা যায় কিনা এই ক্যান্ডেল গুলো, আশা করি আপনারা সবাই ক্যান্ডেলের সাথে পরিচিত আছেন, অ্যাভেলেবেল। এই মূলত এই চারটা ক্যান্ডেল নিয়েই, এই চারটা ক্যান্ডেল নিয়েই কি ক্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়। অ্যাভেলেবেল ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, এই যে ডোজি ক্যান্ডেল, এই যে ডোজি ক্যান্ডেল, এটা হ্যামার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল, এগুলো চারটে অ্যাভেলেবেল ক্যান্ডেল আছে। এবং গোল্ড মার্কেট বর্তমান যেখানে আছে সেখানে দেখেন এরকম একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আজকের ক্লাস এটা না যে আপনাকে লাইভ ট্রেড দিচ্ছি, জাস্ট আমি আপনাকে দেখাইলাম ক্যান্ডেলটা। তো মোটামুটি আমি আপনাদেরকে ক্যান্ডেলের গঠন প্রণালী, ক্যান্ডেল কিভাবে গঠন হয় এবং ক্যান্ডেলের কয়টা ক্যান্ডেল নিয়ে ক্যান্ডেল ক্রিয়েট হয়, মূলত ক্যান্ডেল প্যাটার্ন গুলো তৈরি হয়, এইটা আমি বোঝানোর চেষ্টা করছি। হোপফুলি আপনারা ক্যান্ডেল সম্পর্কে আপনাদের একটা ধারণা ক্রিয়েট হয়েছে, আপনারা বুঝতে পারছেন যে ক্যান্ডেল গুলো আসলে কিভাবে তৈরি হয় এবং কোন ক্যান্ডেল গুলো কি কি ফরম্যাট হইলে ওইগুলোকে ওই ক্যান্ডেল হিসেবে আপনি সিলেক্ট করে নেবেন। তো ক্যান্ডেল যখন আপনি বুঝে গেছেন, ক্যান্ডেল বুঝে যাওয়ার পরে আপনি এবার ট্রেডে ইন করার জন্য আপনি টাইম ফ্রেম সিলেক্ট করবেন। টাইম ফ্রেমের চার্ট এখানে আপনি সাধারণত আমরা নতুনদেরকে টাইম ফ্রেম হিসেবে আমি 1 ঘন্টা টাইম ফ্রেমের মিনিমাম 1 ঘন্টার নিচে যাইতে আমি পরামর্শ দেই না। সাধারণত 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনি ক্যান্ডেল চার্ট দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এবং 4 ঘন্টা এবং ডে ক্যান্ডেল, এটা আরো ভালো হয়, 4 ঘন্টা হইলে আরো ভালো হয়। এইটা হলো টাইম ফ্রেম। টাইম ফ্রেম আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। কোনো অবস্থাতেই 30 মিনিটের নিচে যাওয়া উচিত না, বাট 1 ঘন্টার নিচে যাই উচিত না শুরুর দিকে। সাধারণত টাইম ফ্রেম বেছে নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেবো 1 আওয়ারের টাইম ফ্রেম আপনারা ব্যবহার করতে পারেন। তো টাইম ফ্রেম সম্পর্কে আরো আমাদের ডিটেলস ক্লাস, অ্যাডভান্স ক্লাসে টাইম ফ্রেম কি, মাল্টিপল টাইম ফ্রেম কিভাবে আমরা ব্যবহার করব, এইটা আমরা পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ। তো আমরা কিছু ইন্ডিকেটর ব্যবহার করা শিখবো আজকে, যেহেতু আমরা চার্ট শিখে গেছি, চার্ট বুঝে গেছি এবং ক্যান্ডেল লিস্টিকও আমরা বুঝে যাচ্ছি যে ক্যান্ডেল কোনগুলো কি ক্যান্ডেল। তো কিছু ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে আমরা ট্রেডে ইন করা যায় এগুলো নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে ইন্ডিকেটর আপনি কোথা থেকে নেবেন? এই যে MT5 এর যে চার্ট, এরকম ডায়লগ বক্স আছে, এই ডায়লগ বক্সের উপরে এই যে এখানে দেখেন ইন্ডিকেটর লেখা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই যে ইন্ডিকেটরে যদি আপনি ক্লিক করেন, এইখান থেকে আপনি কি ধরনের ইন্ডিকেটর নিচ্ছেন? আমরা ট্রেন্ডের ইন্ডিকেটর নেব, ট্রেন্ড, মার্কেট কোন ট্রেন্ডে যাচ্ছে এর জন্য একটা ইন্ডিকেটর ব্যবহার করব, মুভিং এভারেজ। তো মুভিং এভারেজ ইন্ডিকেটরটা যখন আপনি সিলেক্ট করবেন, এরকম একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে আপনি মুভিং এভারেজটা সেট করে নিতে পারেন। কত পিরিয়ড, এখানে যে পিরিয়ড লেখা আছে, এই পিরিয়ডটা কত পিরিয়ডে ব্যবহার করবেন। অনেকে অনেক ধরনের করে, কেউ 21 করে, কেউ 51 করে, কেউ 200 করে। ধরেন এই মুহূর্তে 51 সেট করা আছে, 51 মুভিং এভারেজ সেট করলাম। এবং মুভিং এভারেজটা আপনি চেঞ্জ করতে পারেন, এটা কালার চেঞ্জ করা যাবে। মুভিং এভারেজটা ডট ডট দেবেন কিনা এখান থেকে সেটা করতে পারবেন। এবং এটা পিক্সেল মোটা নেবেন না চিকন নেবেন সেটাও এখান থেকে সেট করতে পারবেন। তো আমরা একটু মোটা করে দিলাম, দিয়ে সেট করে দিলাম। তো মুভিং এভারেজটা 4 আওয়ারে এরকম দেখা যাচ্ছে এবং 1 আওয়ারে এরকম দেখা যাচ্ছে। তো মুভিং এভারেজটা কি
এইটা একটু আপনাদেরকে বলি। মুভিং অ্যাভারেজ হচ্ছে, আমি 51 মুভিং অ্যাভারেজ এখানে সেট করছি। এই 51 মুভিং অ্যাভারেজটা হচ্ছে এই যে ক্যান্ডেল গুলো আছে, আমরা যে ক্যান্ডেল গুলো এখনই বুঝলাম, এরকম 51টা ক্যান্ডেল 51 দিছি, এটা হলো 51টা ক্যান্ডেলের যে এভারেজ মুভমেন্টটা যেদিকে আছে, এই মুভিং অ্যাভারেজটা আপনাকে সেইটা ইন্ডিকেট করতেছে। আমি বুঝাইতে পারছি কিনা? যে এই যে ক্যান্ডেল, আমরা ক্যান্ডেল বুঝলাম, যেগুলো হ্যামার ক্যান্ডেল, স্পিনিং টপ, ডোজি বুঝলাম, নর্মাল ক্যান্ডেল, এই ক্যান্ডেল গুলো যে আপনার আছে এরকম, এই যে ক্যান্ডেল হয়েছে, এখান থেকে 51টা ক্যান্ডেল যেদিকে মুভ দিচ্ছে, এই মুভিং অ্যাভারেজটা এভারেজ করতেছে, এই ক্যান্ডেল 51টা ক্যান্ডেলের এভারেজ করতেছে, সেই দিকে মুভ দিচ্ছে। আমি যদি এইটাকে সেট করে যদি 21 করে দেই, তাহলে পিরিয়ড যদি 21 করে দেই, তাহলে এখন 21টা ক্যান্ডেল যেদিকে মুভ করতেছে সেদিকে এই ইন্ডিকেট করতেছে যে এভারেজলি 21টা ক্যান্ডেল কোন দিকে মুভ দিচ্ছে। আমি যদি এটা সেট করে 200 ব্যবহার করি, তাহলে 200টা ক্যান্ডেল যেদিকে যাচ্ছে এই মুভিং অ্যাভারেজটাও সেদিকে আপনাকে ইন্ডিকেট করতেছে। তো আমরা শর্ট ট্রেডের জন্য, শর্টের জন্য 51 মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারি, এবং দীর্ঘমেয়াদী একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি কয়দিন ধরে কি হচ্ছে, কতক্ষণ ধরে হচ্ছে, এর জন্য আমরা একটা 200 মুভিং অ্যাভারেজ সেট করতে পারি। এবং 200 মুভিং অ্যাভারেজটা কালার আমরা চেঞ্জ করে দিয়ে রেড কালার দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট মুভিং অ্যাভারেজও আপ দেখে দেখাচ্ছে, ট্রেন্ড আপে দেখাচ্ছে। এবং যতক্ষণ এই 200 মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট আছে, ততক্ষণ আমরা সেল ট্রেড গুলো অ্যাভয়েড করে বাই ট্রেড গুলো নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই মুভিং, এই দুইটা মুভিং অ্যাভারেজ দিয়েও আপনি কি সুন্দরভাবে ট্রেড গুলো ইন করে দিতে যাইতে পারেন। দেখেন এখানে এইসব জায়গা থেকে দেখেন 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে, এখানে আসছে, উপরে গেছে, এখানে টাচ করছে, উপরে চলে গেছে। এবং যতক্ষণ উপরে থাকবে, 200 মুভিং এভারেজের উপরে থাকবে, ততক্ষণ আপনি বাই ট্রেড খুঁজতে পারেন। সেল ট্রেড গুলো অ্যাভয়েড করে বাই ট্রেড গুলো খোঁজা যাইতে পারে। এবং শর্ট, এটা 200টা মুভিং ক্যান্ডেল নিয়ে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, এবং এই 51 মুভিং এভারেজ 51টা ক্যান্ডেল নিয়ে আমাদের নির্দেশনা দিচ্ছে, এবং উভয়ে দেখেন আমাদেরকে আপের দিকে ডিরেকশন দিচ্ছে। এইভাবে আমরা মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করতে পারি। এরপরে আরেকটা ইন্ডিকেটর আপনাদের সাথে আমি শেয়ার করব। মুভিং অ্যাভারেজ গুলো যদি আপনি ডিলিট করে দিতে চান, রাখতে না চান, সেক্ষেত্রে এই ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজের উপরে রেখে ডান পাশে কাট চার্ট ক্লিক করে এবং ডিলিট বাটনে ক্লিক করলে মুভিং অ্যাভারেজ গুলো যে কোনো ইন্ডিকেটর ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা ট্রেন্ডের আরেকটা ইন্ডিকেটর ব্যবহার করব, সেটা হচ্ছে বুলিঙ্গার ব্র্যান্ড। এটাও বিগিনারদের জন্য অনেক হেল্পফুল একটা ইন্ডিকেটর। আপনি প্রথমে 21 একটা ব্যবহার করতে পারেন। এখানে পিরিয়ড বলা হচ্ছে, পিরিয়ড ওই একই ব্যাপার, যে কয়টা ক্যান্ডেল নিয়ে আপনি মুভমেন্টটা দেখবেন, এবং ডেভিয়েশন আছে এখানে। তো আমরা প্রথমে যেটা বুলিঞ্জার ব্র্যান্ড ব্যবহার করব, সেটা হচ্ছে 21 পিরিয়ড এবং ডেভিয়েশন 2, এবং কালার এটাই রেখে একটু পিক্সেল বাড়াই নেই। ওকে ওকে তো বুলিঞ্জার ব্র্যান্ড সাধারণত এটাকে ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে ধারণা করা হয়। যে বুলিঞ্জার ব্র্যান্ডের নিচে এসে যদি মার্কেট টাচ করে, তাহলে উপরে এখানে থেকে আমরা সেলে থাকলে সেল ক্লোজ করব এবং বাই সিগন্যালের জন্য ওয়েট করব, এবং উপরে যায় যদি টাচ করে তাহলে বাই থাকলে বাই ক্লোজ করব এবং সেল ট্রেডের জন্য ওয়েট করব বা সেল ট্রেড খুঁজবো। তো ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে বুলিঞ্জার ব্র্যান্ড গুলো। তো এই বুলিঞ্জার ব্র্যান্ডের 21 একটা দিচ্ছে। এছাড়া আপনি এখানে আরো একটা সেট আপ করে নিতে পারেন, যেটা স্পেশালি আমি করি। আপনি যদি এখানে এডিট করেন, পিরিয়ডকে আপনি 42 করে দিতে পারেন, পিরিয়ড 42, এবং ডেভিয়েশন এটা 3, এবং সব ওকে
ওকে করে দিলাম। তাহলে আমাদের কি দেখাচ্ছে এখন? স্পেসটা বেশি পাচ্ছে। আচ্ছা, আমি একটু আপনাদের এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যেটা মিডিল বুলিঞ্জার, এইটা হচ্ছে আপনার মূলত মুভিং এভারেজের উপর বেস করে এইটা করা হয়। আর ডেভিয়েশন এটা একটু 42, তাহলে 42 ক্যান্ডেলের মুভিং এভারেজটা এই মিডিল বুলিঞ্জারটা দেখাচ্ছে। এবং এই যে আপার বুলিঞ্জার এবং ডাউন বুলিঞ্জার, এইটা হচ্ছে আপনার ডেভিয়েশন 3, যে আমি ওখানে যে ডেভিয়েশন 3 সেট করলাম, যার কারণে এটা কি ডিফার হচ্ছে এই মিডিল বুলিঞ্জার থেকে, তার পার্থক্যটা বোঝাচ্ছে। তো এইখানে যেটা হচ্ছে, আপনারা এই বুলিঞ্জার দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজে লাগে, ব্যবহার করতে পারেন। দেখেন মার্কেটটা এখানে আসছে, বুলিঞ্জারে টাচ করছে, মার্কেট আপ হয়েছে এবং এইখানে উপরে চলে গেছে, বুলিঞ্জারে টাচ লাগছে এবং এখানে মার্কেট কি করছে? রেস্ট করছে, বা একটা সিদ্ধান্ত ক্রিয়েট করতেছে যে আপে যাবে ডাউন যাবে, কিছু একটা চিন্তা করতেছে। আবার এদিক থেকে আমরা যদি ব্যাকে দেখি, এখানে দেখেন বুলিঞ্জারে টাচ করছে, নিচে চলে আসছে, এখানে বুলিঞ্জারে টাচ করছে, নিচে চলে আসছে। তো এভাবে আমরা বুলিঞ্জার সেট করেও কি ট্রেডে ইন করতে পারি, ট্রেডের সিদ্ধান্ত নিতে পারি। সরাসরি ইন করার চাইতে আপনাকে ডিসিশন মেক করতে হেল্প করবে, এরকম ব্যবহার করাটা বেটার। তো এইভাবে আমরা এখানে 42 ডেভিয়েশন 3 বুলিঞ্জার ব্যবহার করতে পারি। তো মোটামুটি ট্রেন্ডি এই দুইটা ইন্ডিকেটর আমি বেশি ব্যবহার করি। আপনাদেরকে এই দুইটা ইন্ডিকেটর ব্যবহার করার জন্য পরামর্শ দিলাম, এবং যে দুইটা ইন্ডিকেটর দেখালাম একে সাধারণভাবে বিগিনারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই বুলিঞ্জারটা মূলত এই বুলিঞ্জারটা অনেক বেশি হেল্প হতে পারে। তো এছাড়া আপনাদের সাথে আরেকটা ইন্ডিকেটর নিয়ে কথা বলি, সেটা হচ্ছে স্টকিস্টিক অসিলেটর। স্টকিস্টিক অসিলেটর, তো স্টকিস্টিক অসিলেটরটা আমরা সেট করে নিতে পারি। এখানে 533 ডিফল্ট থাকে, আমরা 544 করতে পারি, 5554 করতে পারি। তাই আমরা যেটা ডিফল্ট আছে সেটাই ব্যবহার করব। এবং এখান থেকে সিগন্যাল থাকে 3, আমরা এটা নান করে দেবো, এটা সাধারণ নান করাই আছে। ওকে, তাহলে পরে মোটামুটি এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার MT5 এর চার্টে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইটা যেটা আসবে, এই অসিলেটরটা আপনাকে কি হেল্প করবে? এই অসিলেটরটা হেল্প করবে যে ধরেন বুলিঞ্জারে এরকম বাইরে আছে, আমরা যদি স্কেল নেই, এই জায়গায় কি করছিল? বুলিঞ্জারের এরকম বাইরে ছিল এবং অসিলেটর কি ছিল? এই যে 80, যেটা 80-র উপরে এই ইন্ডিকেটর চলে গেছে, 80-র উপরে ইন্ডিকেটরটা চলে গেছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছিলাম যে মার্কেটটা হয়তো এই মুহূর্তে আর কি উপরে যাবে না, যাইতে পারতেছে না, জায়গা পাচ্ছে না, যার জন্য একে কি স্পেস নিতে হবে, হয় মার্কেট ডাউন হবে, না হলে এখানে রেস্ট করবে, ওয়েট করবে উপরে যাওয়ার জন্য। এই মুহূর্তে সরাসরি উপরে যাইতে পারতেছে না। এক হচ্ছে এখানে বুলিঞ্জারের বাইরে চলে গেছে, আর দুই হচ্ছে এখানে আপনার 80-র উপরে চলে গেছে, 80-র উপরে চলে গেছে। ঠিক একইভাবে এইসব জায়গায় কি করছে? বুলিঞ্জারের কাছাকাছি চলে আসছিল, এটা বুলিঞ্জারের কাছাকাছি আসছে, কিন্তু নিচে ইন্ডিকেটরে এই যে 20-র নিচে চলে আসছে, 20 যে লেভেলটা আছে এই নিচে চলে আসছে। তাহলে পরে এই 20-র নিচে আসলে পরে আমরা বাই ট্রেড খোঁজার চেষ্টা করব। এই 20-র নিচে চলে আসলে এবং বুলিঞ্জারের কাছাকাছি আসলে আমরা বাই ট্রেড খোঁজার চেষ্টা করব। এবং এরকম 80-র উপরে যদি চলে যায়, 80-র উপরে যদি চলে যায়, আর যদি সেটা সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে থাকে, তাহলে পরে আমরা সেখান থেকে সেল ট্রেড খোঁজার চেষ্টা করব। তো মোটামুটি এই তিনটে ইন্ডিকেটর যদি আপনারা ব্যবহার করতে থাকেন, এটাও আপনাদের ট্রেডের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এছাড়া আরো বেশি ইন্ডিকেটর নিয়ে আমাদের অ্যাডভান্স ক্লাসে আরো বেশি শেখানো যাবে। জাস্ট বেসিকের জন্য আপনাদের স্টার্টিং এর জন্য এই তিনটে ইন্ডিকেটরে আমি যথেষ্ট মনে করতেছি। এছাড়া আপনার ট্রেডে হেল্প করার জন্য আরো কিছু টুলস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন মোস্ট ইফেক্টিভ একটা সিস্টেম। ট্রেন্ড লাইনটা আপনি যেভাবে, আমি একটু ট্রেডিং ভিউতে যাই,
ওকে, ট্রেন্ড লাইনটা আপনি এখানে যদি মার্ক করেন, স্ক্রিনটা ছোট করার জন্য আমি এখানে নিয়ে আসলাম। আমি আপনাদেরকে MT5 মার্ক করে দেখাই। ওকে, আচ্ছা আজান দিচ্ছে আমার পাশের মসজিদে। আচ্ছা ঠিক আছে, তো ট্রেন্ড লাইন আঁকার জন্য আমরা এই যে এরকম যে ডায়লগ বক্সটা আছে, এখানে যে ডায়লগ বক্সটা দেখা যাচ্ছে একটা বাম পাশে, যেখানে অ্যারো, ক্রস, স্কেল এগুলো নেওয়া যায়, হরিজন্টাল লাইন নেওয়া যায়, এর পাশেই দেখবেন এরকম একটা লাইন আছে যেখানে ড্র ট্রেড লাইন লেখা আছে, ট্রেন্ড লাইন লেখা আছে। এই এই টুলসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চেষ্টা করব ট্রেন্ড লাইন মার্ক করার জন্য এইভাবে একটা পয়েন্ট থেকে ধরবো, একটা সুইং হাইকে আমরা ধরবো, এই সুইং হাই থেকে টেনের সেকেন্ড সুইং হাই বরাবর আমরা টেনে নিয়ে যাব। আমি এখানে কি বুঝাইতে চেষ্টা করছি, এটা একটা সুইং হাই। সুইং হাই কি এটা আপনারা আপনাদের অ্যাডভান্স ক্লাসে জানতে পারবেন, যদি জেনে না থাকেন তাহলে অ্যাডভান্স ক্লাসে আপনাদের জানানো হবে যে সুইং হাই কি। তাহলে একটা সুইং হাইতে আমরা ট্রেন্ড লাইনটা ধরছি এবং সেকেন্ড সুইং হাইকে টাচ করব। মিনিমাম দুইটা হাইকে টাচ করাইতে হবে, দুই জায়গায় বডি লাগায় আমরা ট্রেন্ড লাইনটা এঁকে নিয়ে যাবো, টেনে নিয়ে যাব। তো এইখানে মার্কেট কিন্তু আগে ছিল না, এইটা আগে ছিল, এইটা আগে ছিল, সেই বরাবর যখন টেনে নিয়ে গেছি, এখন দেখেন মার্কেটটা ঠিক ট্রেন্ড লাইনের কাছাকাছি যে রেস্ট করতেছে। আমরা কিছুক্ষণ আগে বুলিঞ্জার সেট করে দেখলাম যে বুলিঞ্জারের বাইরে যে বুলিঞ্জারের কাছে যে রেস্ট করতেছে। এখন আমরা ট্রেন্ড লাইন মার্ক করলাম, এই ট্রেন্ড লাইনও দেখেন একই জায়গায় যে মার্কেটটা রেস্ট করতেছে। তার মানে কি এই সব জায়গা থেকে অ্যাটলিস্ট আমরা বাই করব না, এইসব জায়গায় আসার পর আমরা সেল না করি, বাই করব না, আমরা একটা ডিসিশন মেক করতে পারবো যে এখান থেকে যাই করি না কেন এখান থেকে বাই করা যাচ্ছে না আপাতত। তাহলে বাই করার জন্য আমাদেরকে কি করা লাগবে, মিনিমাম স্পেসটা পাওয়া লাগবে, দেন আমি বাই করতে পারি। তাহলে পরে আমরা এই জায়গা থেকে বাই থাকলে বেরোয় যাইতে পারি, অথবা নতুন করে বাইয়ে না ঢুকতে পারি। তাহলে ট্রেন্ড লাইন আঁকার মাধ্যমে আমরা এইটা কি বুঝতে পারলাম। এভাবে আমরা ট্রেন্ড লাইনের চ্যানেলও তৈরি করতে পারি, ডাউন ট্রেন্ড লাইনও আমরা মার্ক করতে পারি। এখান থেকে ধরলাম, এখানে আর একটা ধরে আমরা এইভাবে আগায় যাইতে পারি। তা ট্রেন লাইনটা কি করতে হবে, ট্রেন লাইন মার্ক করার জন্য মিনিমাম দুইটা সুইং এ টাচ লাগতে হবে, একটা দুইটা, এটা মিনিমাম, একাধিক হইলে আরো বেশি ভালো হয়, বাট মিনিমাম দুইটা সুইং এ যদি টাচ লাগে তাহলে আমরা এভাবে টাচ করে ট্রেন লাইনটা আঁকতে পারি। পরবর্তী আমরা এখন এইভাবে থিঙ্ক করতে পারি যে মার্কেটটা এই জায়গায় টাচ করছে, এখান থেকে আর একটু ডাউন হবে, এইসব লেভেলে ডাউন হবে, অ্যাটলিস্ট এই পর্যন্ত আসতে পারে, এখান থেকে আবার হয়তো আপ হইতে পারে, অথবা এই পর্যন্ত নাও আসতে পারে, এই পর্যন্ত আসতে হবে, বিষয়টা এরকমও না। এই যে ইন্টারনাল ট্রেন্ড লাইনও ফলো করতে পারে। তো ইন্টারনাল ট্রেন্ড লাইন কি, আপনি এখান থেকে ধরছেন, এই পর্যন্ত নিয়েছেন, আবার দেখা যাচ্ছে যে এইখানে একটা সুইং এর মতো আছে, এইখান থেকে যদি আমরা এইটাকে টাচ করাই ধরি তাহলে পরে এরকম হয়ে যাচ্ছে, তাহলে এটা ইন্টারনাল ট্রেন্ড লাইন। তাহলে মার্কেট এখান থেকে এসে এইসব লেভেলে, যেহেতু এইটা একটা সুইং হাই ছিল, সাপোর্ট, এটা একটা এই মুহূর্তের জন্য সাপোর্ট আছে, এবং এই সাপোর্টটা এখানে কি হয়েছে, ক্রস করছে ট্রেন্ড লাইনের সাথে, মার্কেটটা এই লেভেলে আসে এই সব জায়গায় আসতে পারে, এবং এই সব জায়গা থেকে আবার কি বাই মুভমেন্ট দিতে পারে। তো মোটামুটি কোনোটাই তো আপনার ফরেক্স মার্কেটে 100% বলে কিছু নাই, সবকিছুই কি আপনি ধারণা করতে পারেন, তা কোনোটাই তো 100% না। তা আমরা এখানে একটা কিছুক্ষণ আগে যদি কোনো ধারণাই না থাকে, তাহলে এই মুহূর্তের মধ্যে আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারতেছি যে অ্যাটলিস্ট এই জায়গায় আমরা কি বাই করব না। তাহলে বাই করার জন্য আমরা মিনিমাম একটা স্পেস নেব, এরকম এই সব জায়গায় যদি আসে তাহলে আমরা কি বাই করতে পারবো। তো এগুলো আপনাকে ডিসিশন মেক করার জন্য আপনার হেল্প হবে, আপনাকে ডিসিশন মেক করার জন্য হেল্প করতেছে যে কিভাবে আপনি কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন।
এই বিষয়গুলো আরো বিশদ আকারে আলোচনা করা যাবে আমাদের অ্যাডভান্স ক্লাসগুলোতে। তো ট্রেন্ড লাইন হোপফুলি আপনারা এখন আপনাদের চার্টে ট্রেন্ড লাইন রাখতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, সেটা হচ্ছে ফিবোনাসি রিটেস্টমেন্ট। আপনারা অনেকে নাম জেনে থাকতে পারেন অথবা অনেকে ব্যবহার করে থাকতে পারেন, এটা অনেকে ভুলভাবেও ব্যবহার করে থাকে। তো আমি একটু আপনাদের সাথে ফিবোনাসি রিটেস্টমেন্ট এইটা আমি একটু ব্যবহারটা দেখানোর চেষ্টা করব আর কি। ফিবোনাসি রিটেস্টমেন্ট এটা অ্যাকচুয়ালি মানুষের লাইফেও এর একটা ইফেক্ট পড়ে, এরকম আছে। তো ফিবোনাসি সাধারণত কোথায় পাবেন, এই যে এই ট্রেন্ড লাইন যেখানে আছে, ট্রেন্ড লাইন যেখান থেকে আমরা নিলাম, এই যে ট্রেন্ড লাইন তার পাশেই এরকম আপনি এই ডায়লগ বক্সটার মধ্যে আপনি ফিবোনাসিটাকে পাবেন, ড্র ফিবোনাসি রিটেস্টমেন্ট এরকম লেখা থাকবে। এইখান থেকে আপনি নেবেন, নেওয়ার পরে ফিবোনাসি ধরবেন কোথায়? সাধারণত ফিবোনাসি ধরা হয় সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত। তাহলে পারা এই জায়গার সুইং লো হলো এইটা এবং এই সুইং হাই হলো এইটা, তাহলে এই সুইং হাই কে ব্রেক দিছে, তাহলে এইটা সুইং লো এবং এইখান থেকে আমরা এইখানে ধরতে পারি। আমরা এইখান থেকে ধরলে কত দূর রিটেস্ট করবে সেটা একটা ধারণা পাইতে পারি, আর এইখান থেকে ধরলে কত দূর রিটেস্ট পায়ে মার্কেটটা উঠছে সেটাও আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি। তাহলে আমরা এই সুইং লো থেকে এটা ধরলাম, এটা ধরে আমরা যদি টেনে নিয়ে যাই কোন পর্যন্ত নেব, এই সুইং হাই পর্যন্ত নেব, তাহলে মার্কেট আমরা এখন দেখতে পাচ্ছি, সরি এইটা হলো এইখানে সুইং লো হবে। সুইং লো হচ্ছে সুইং হাই কে ব্রেক দিলে ওই প্রিভিয়াস লো চেঞ্জ হয়ে যায়, তাহলে এই জায়গাটা ব্রেক দিছে এবং এখন এইখানে থেকে এইটা সুইং লো। ওকে, তাহলে এইখান থেকে এই সুইং লো থেকে আমরা এই সুইং হাই পর্যন্ত একটা ফিবো ধরছি। কেন ধরলাম? যে গতকালকে এইখান থেকে মার্কেট মুভ দিছে এই পর্যন্ত গেছে, যার পরে কোন পর্যন্ত ডাউন দিয়ে চলে গেছে। সাধারণত একটু সেট করে নেই, ওকে। সাধারণত 23, 38 এবং 50, 68 এবং 78 এই সব লেভেল থেকে যদি রিটেস্ট করে মার্কেট, এইসব লেভেলকে রিটেস্ট করে, তাহলে এইসব জায়গা থেকে স্ট্রংলি মুভমেন্ট দিতে পারে। মূলত সবচেয়ে বেশি ইফেক্টিভল হচ্ছে হলো 68, এই যে 68 লেভেলটা, এটা হলো মোস্ট ইফেক্ট ফেলায়। এই 68 এর থেকে অথবা এর কাছাকাছি থেকে যদি মার্কেট রেঞ্জ দেয়, মুভমেন্ট দেয়, তাহলে পারা খুব বেশি, অনেক বেশি মুভমেন্ট দিতে পারে এইসব জায়গা থেকে। তাহলে পারা ফিবো ধরার রুলসটা কি? ফিবো ধরার রুলস হচ্ছে একটা সুইং লো থেকে আর একটা সুইং হাই পর্যন্ত আমাদেরকে ফিবোটা ধরতে হবে এবং এর লেভেলগুলো আমাদেরকে মার্ক করে নিতে হবে। তাহলে এখন রানিং মার্কেটে যদি আমরা ফিবো ধরি, এখান থেকে সরায়, এটা হলো সুইং হাই এবং সুইং লো কোথায়? এইখানে হলো সুইং লো। তাহলে সুইং হাই এবং সুইং লো ধরলে এই যে রিটেস্টমেন্ট লেভেলগুলো আছে, রিটেস্টমেন্ট লেভেলগুলো আমাদেরকে মার্ক করতে হবে। এই যে 23 একটা রিটেস্টমেন্ট লেভেল, এইটা হচ্ছে 2768, সাধারণত এটি ইফেক্ট কম ফেলায়। এরপরে আছে 38 একটা রিটেস্টমেন্ট আছে, সেটা হলো 2762। এই 38টা এই মুহূর্তের জন্য একটু স্ট্রং আছে, কারণ হচ্ছে প্রিভিয়াস সুইং হাই আর বর্তমান রিটেস্টমেন্ট লেভেল 38 সেম জায়গায় আছে, তার মানে এটা একটা স্ট্রং এরিয়ার মধ্যে আছে। এরপরে আছে হলো 50 লেভেল, মানে এই সুইং থেকে এই সুইং এর 50 লেভেল পর্যন্ত হলো এইটা। এই প্রাইসটাও গুরুত্বপূর্ণ প্রাইস এবং মোস্ট ইফেক্টিভ প্রাইস হচ্ছে 61.8। তো এই লেভেলগুলো আপনি যখন ফিবো একটা সুইং পাওয়ার পরে, সুইং লো থেকে, সুইং লো কোনটা এইটা যদি জেনে যান এবং সুইং হাই যদি বোঝেন, এইটা বুঝে যান, তাহলে পরে এখানে ফিবোটা ধরার পরে আপনি এই যে লেভেলগুলো যখন মার্ক করে রাখতে পারবেন, তাহলে পরে এইসব লেভেলে মার্কেট আসলে এটা কন্টিনিউশন ট্রেড, রিটেস্টমেন্ট ট্রেড। মার্কেট রিটেস্ট করার পর কন্টিনিউশন করবেন, ট্রেড করবেন। যেহেতু মার্কেট আপ মোডে যাচ্ছে, বাইরে যাচ্ছে, তাহলে পরে আমরা কোন সব লেভেল থেকে বাইরে ঢুকবো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ফিবো রিটেস্টমেন্ট আমরা কন্টিনিউশন ট্রেড করব।
ফিবো রিট্রেসমেন্টটা ব্যবহার করব। তাহলে আমরা যদি এরকম দেখি যে মোস্ট ইফেক্টিভ এরিয়া হচ্ছে 61.8, তাহলে এই জায়গা মার্ক করে রাখলাম। তো এইসব জায়গায় মার্কেট আসলো এবং লিকুইডিটি যদি এইসব জায়গায় গ্রিপ করে, তাহলে পরে এখান থেকে আমরা কি বাই ট্রেডে ইন করতে পারবো। এখন লিকুইডিটি কি, এই যে অ্যাডভান্স লেভেলের বিষয়, ওইখানে আপনি শিখে যাবেন লিকুইডিটি কি। আপাতত বোঝেন যে 61.8 এটা লেভেল হচ্ছে 2751, এইসব প্রাইসে মার্কেট পাইলে আবার এখান থেকে বাই করা যেতে পারে। আমরা প্রথমে তো বুলিনজার দিয়ে দেখলাম, ট্রেন লাইন দিয়ে দেখলাম যে এইসব জায়গা থেকে বাইয়ে ইন করা ঠিক হবে না। তাহলে বাইয়ে যদি ইন করা ঠিক না হয়, তাহলে সেলেও আমরা ইন করব না, কারণ হচ্ছে মার্কেট বুলিশ মুডে আছে, এই জন্য আমরা সেলে ইন করব না। তাহলে কোথা থেকে বাইয়ে ইন করব? এখন আমরা ফিবো রিটেস্টমেন্ট ধরলাম, ধরে আমরা দেখলাম যে কয়েকটা পয়েন্ট আমাদের, কয়েকটা এরিয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিল। একটা হচ্ছে লগেন 2751, এই পয়েন্ট গুলোতে বাই করার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর একটা হচ্ছে 2760, 61, এই লেভেল গুলো বাই করার জন্য একটা গুরুত্বপূর্ণ এরিয়া হিসেবে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। তো এরপরে আরেকটা সমস্যা যেটা আমাদের অনেক বেশি হয়, আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে আমরা ট্রেডে ইন করার পরে অ্যাটলিস্ট আউট হয়ে যেতে পারি না, এক্সিট করতে পারি না। যে আমি এখানে বাই ইন করছি, 2751-তে বাই ইন করছি, কোন জায়গা থেকে আমি এক্সিট করে ফেলবো, মানে এসএল নেব, এই সিদ্ধান্তটা নিতে পারি না। দীর্ঘক্ষণ আমরা ট্রেড ঝুলে রাখি। এইটা আপনি যদি ফিবো রিট্রেসমেন্টে ধরেন, সেখান থেকেও আপনি সিদ্ধান্ত নিতে পারেন। ধরেন আপনি 61.8 থেকে ট্রেডে ইন করছেন, তাহলে এই ট্রেডটা আপনি ম্যাক্সিমাম ধরে রাখলে পারে এই 100 লেভেল পর্যন্ত ধরে রাখতে পারেন। এরপরে যদি মার্কেট চলে যায়, তাহলে পরে আপনাকে বাই ট্রেডটা ক্লোজ করে দিতে হবে। তো এইসব সিদ্ধান্ত আপনি এই ফিবো রিট্রেসমেন্ট ব্যবহার করে নিতে পারবেন। তো হোপফুলি আপনাদের এই ফিবো রিট্রেসমেন্ট সিস্টেমটাও আপনাদের ট্রেডের জন্য হেল্প হবে। তো ওভারঅল আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাইছি মোটামুটি শেষ করে ফেলাইছি। টোটাল বিষয়গুলোর মধ্যে ক্যান্ডেল স্টিক নিয়ে আমি কিছু কথা বলছি, টাইম ফ্রেম নিয়ে কথা বলছি, তিনটে ইন্ডিকেটর নিয়ে কথা বলছি, ট্রেড লাইন এবং ফিবো রিট্রেসমেন্ট নিয়ে কথা বলছি। এইসবের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন, নাহলে আমি ক্লোজ করবো ইনশাল্লাহ। প্রশ্ন না থাকলে যদি সাইফুল ভাই থাকেন, সাইফুল ভাই নিতে পারেন আর কি। ধন্যবাদ সাজাদ মোহাম্মদ ভাই। চমৎকার আমাদের আজকে টেকনিক্যাল ক্লাসগুলোর মধ্যে একটা অন্যতম ক্লাস, সেটা হচ্ছে আপনার ক্যান্ডিডেটের পরিস্থিতি, বেসিক ক্যান্ডিডেটের পরিস্থিতি, প্লাস হচ্ছে বেসিক ইন্ডিকেটর গুলো আমরা ব্যবহার করি, ওগুলো সম্পর্কে আপনি অবহিত করছেন। এছাড়া হচ্ছে আপনার কিছু অ্যাডভান্স টুলস এর ব্যাপারও চলে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার ড্রয়িং টুলস গুলা, ট্রেন্ড লাইন ড্রয়িং করা বা চ্যানেল ক্রিয়েট করা। এরপর এছাড়া হচ্ছে আপনার ফিবোনাচির উপরে আপনার বা ফিবোনাচি রিট্রেসমেন্টের সম্পর্কে আপনার কিভাবে ব্যবহার করবেন সেটা দেখানো হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি আপনার সবাইকে বলবো যে একদম আপনার বেসিক পর্যায়ে হয়তো আপনাদের সবকিছু ওইভাবে আপনারা ক্যাচ করতে পারবেন না, কিন্তু এই শুধুমাত্র আমি জাস্ট সর্বশেষ যে টুলসটা দেখানো হয়েছে আপনার ফিবোনাচি রিট্রেসমেন্ট বা ফিবোনাচি টুলস এর উপরে। তো ফিবোনাচি হচ্ছে মূলত একটা গাণিতিক ফর্মুলা, যেটা আপনার ইতালিয়ান একজন গণিতবিদ আপনার এই ফর্মুলাটা আবিষ্কার করেন। তো শুধুমাত্র ফিবোনাচির উপরে আপনার যদি আমরা ট্রেনিং করাই, আপনার 6 মাস থেকে 1 বছর ট্রেনিং করানো সম্ভব শুধুমাত্র ফিবোনাচির উপরে। আর এই ধরনের টুলস গুলো বিশেষ করে হচ্ছে আপনার ব্যবহার করে আপনার ইনস্টিটিউশন বা ব্যাংক, যারা হচ্ছে আপনার মার্কেট ফিউচার ফরকাস্ট করার জন্য এই ধরনের টুলস গুলো ব্যবহার করে, এবং আপনার পজিশন ট্রেডিং এর জন্য হচ্ছে আপনার বিশেষ করে আপনার ফিবোনাচি আপনার টুলসটা উল্লেখযোগ্য। তো আমরা চেষ্টা করতেছি প্রাথমিকভাবে আপনাদেরকে বেসিক যে ইনফরমেশন গুলা আপনার কি কি টুলস আমরা ব্যবহার করতে পারি, এছাড়া হচ্ছে উল্লেখযোগ্যভাবে আপনার দেখানো হচ্ছে আপনার টাইম ফ্রেম নিয়ে। তো সবাই আপনার নতুন অবস্থায় যে কাজটা করে, বিশেষ করে হচ্ছে আপনার ছোট লোয়ার টাইম ফ্রেম গুলোতে ট্রেড করে। এর মধ্যে আপনার অনেকেই আমি দেখছি যেটা হচ্ছে আপনার 1 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেমে আপনার ট্রেড করে। তো আমি সবাইকে বলবো যে 1 মিনিট 5 মিনিটে
টাইম ফ্রেমে কখনোই ট্রেড করা উচিত না এবং দেখা উচিত না। বিশেষ করে আপনার 1 মিনিটের টাইম ফ্রেমে আপনার মার্কেটের টেকনিক্যাল ভিউ আপনি পাবেন না। অ্যাকচুয়াল মার্কেট মুভমেন্ট আপনার বা টেকনিক্যাল যে পজিশন গুলো, মার্কেট আপ হতে পারে কি নাকি ডাউন হতে পারে, সেক্ষেত্রে আপনি 1 মিনিটে কখনোই হচ্ছে আপনি ডিসিশন নেওয়া যায় না। নর্মালি আমরা যে কোনো ক্ষেত্রে যদি চিন্তা করি যে আমরা কোনো একটা বিষয়ে ডিসিশন নিবো, তাহলে 1 মিনিটে কিন্তু কোনো বিষয়ে কিন্তু আপনার সিদ্ধান্তে আসা যায় না। তো সেক্ষেত্রে আমরা আপনার হায়ার টাইম ফ্রেম গুলো ব্যবহার করবো। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনার 1 ঘন্টা টাইম ফ্রেমটা ব্যবহার করার জন্য। বিশেষ করে যারা ডে ট্রেডিং করবেন তাদের জন্য হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমটা বেস্ট। যেটা পজিশন ট্রেড করবেন, পজিশন ট্রেড মানে হচ্ছে যারা আপনার লং আপনার রানে, অর্থাৎ হচ্ছে আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের জন্য ট্রেড রান করবেন, তো তাদের ক্ষেত্রে হচ্ছে পজিশন ট্রেডিং এর জন্য আপনার হায়ার টাইম ফ্রেম গুলো, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার 4 ঘন্টা বা 1 দিনের টাইম ফ্রেম গুলো ফলো করতে পারেন। তো আর লোয়ার টাইম ফ্রেম, সবাইকে অনুরোধ করবো যে আপনারা লোয়ার কোনো টাইম ফ্রেম দেখে কখনো ট্রেড করবেন না। সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন, মার্কেট আপনার সঠিকভাবে অবজার্ভ করতে পারবেন না। আর যেহেতু মার্কেটের এই মুভমেন্ট, যেহেতু ফিনান্সিয়াল ট্রানজেকশন দিলে ফিনান্সিয়াল মার্কেট ট্রানজেকশনের মার্কেট, তো সেই ক্ষেত্রে আপনার প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার ইমোশনের আপনার চেঞ্জিং আসবে, আপনার সাইকোলজিক্যালি আপনি উইক হবেন। তো আপনি যত লোয়ার টাইম ফ্রেমে আপনি ট্রেড করবেন, বিশেষ করে আপনার যারা 1 মিনিটের টাইম ফ্রেম দেখেন, এটার সাথে একটা পর্যায়ে দেখবেন যে আপনার হার্টবিটের সাথে অনেক সাথে দেখবেন মার্কেটের আপনার মুভমেন্টের আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে। মার্কেট আপনার এগেইনস্টে গেলে আপনার হার্ট রেট বেড়ে যাচ্ছে, আপনার যেগুলো আপনার দেখবেন। তো লোয়ার টাইম ফ্রেম সবসময় ক্ষতিকর, এবং আপনার বিশেষ করে আপনার যেহেতু বিজনেসের ক্ষেত্রে, আপনার যেহেতু এটা বিজনেস, আপনি বিজনেস মনে করেন, তাহলে হচ্ছে আপনার লোয়ার টাইম ফ্রেম কখনোই দেখা উচিত না। আর যারা বিশেষ করে বাইনারি বা অপশন ট্রেডিং বা গেমলিং টাইপের যে ট্রেড গুলো করে, যেগুলো নর্মালি অ্যাকচুয়াল মার্কেট না, আহ, তো সে ধরনের মার্কেট হচ্ছে আপনার লোয়ার টাইম ফ্রেমে মানুষ করা হয়। তো আমরা কখনো করবো না। তো আজকে আপনাদের টোটাল ওভারঅল বিষয়ে যদি কারো কোনো মতামত থাকে, আপনারা বা যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা আমাকে করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর বা আপনাদের কোনো মতামত থাকলে আমি এগুলো আমাদের চেষ্টা করবো। আপনার যদি কারো কোনো মতামত থাকে। সাইবুল ভাই, আসসালামু আলাইকুম। জি জি, আসসালাম। আমি হাসান বলছিলাম, ভালো জি আছেন? জি, হ্যাঁ হ্যাঁ, জি আছি ভালো। ভাইয়া, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে ভোলালিটির যে ব্যাপারটা আর কি, জি এটা কি হচ্ছে মানে ভোলালিটি বলতে কি আমরা এটা বুঝি যে এই মুহূর্তে ট্রেডিং এ কতজন বা কতগুলো কি পরিমাণ অংশগ্রহণ আছে, বা হচ্ছে কি পরিমাণ অ্যামাউন্ট অংশগ্রহণ করছে, এরকম কি কিছু বিষয়টা, নাকি না অন্য না, কিছু? মার্কেট ভোলাটিলিটি বলতে হচ্ছে যখন মার্কেটে আপনার কখনো কোনো ফান্ডামেন্টাল ইস্যু থাকে বা ফান্ডামেন্টাল নিউজ থাকে, তখন হচ্ছে মার্কেটের ভোলাটিলিটি আপনার অনেক হাই হয়ে যায়, অর্থাৎ মুভমেন্টটা নর্মাল মুভমেন্টের চেয়ে মানে আপনার অতিরিক্ত মুভমেন্ট ঘটে। নর্মালি যে মার্কেটে যে মুভমেন্টটা দেখতেছেন, সেখানে আপনি দেখা যাচ্ছে আপনার প্রতি সেকেন্ডে হয়তো 1-2 পয়েন্ট বা 5 পয়েন্টের মুভমেন্ট হচ্ছে। কিন্তু যখন মার্কেট ভোলাটিলিটি বা কোনো ফান্ডামেন্টাল নিউজের ইম্প্যাক্ট থাকে, তখন মুহূর্তের মধ্যে একটা সেকেন্ডে দেখবেন যে মার্কেটের মুভমেন্ট আপনার 10 পিস 20 পিপস 50 পিপসও হতে পারে। তো মার্কেট ভোলাটিলিটি যখন আপনার হাই হয়, বিশেষ করে আপনার বোলিংয়ের ব্যান্ডে যেটা দেখা যায় যে মার্কেট যখন মুভমেন্টটা কম থাকে, আপনার ট্রেডার সংখ্যা যখন কম থাকে, তখন মার্কেটে মুভমেন্ট কমে থাকে। ফান্ডামেন্টাল নিউজ যখন থাকে না বা ফান্ডামেন্টাল কোনো ইম্প্যাক্ট যখন মার্কেটে থাকে না, তখন হচ্ছে আপনার মার্কেটে ভোলাটিলিটি কম থাকে। তখন বোলিংয়ের ব্যান্ডের আপার ব্যান্ড বা লোয়ার ব্যান্ড গুলো সংকুচিত হয়ে আসে, আপনার আপনার মুভমেন্টটা কমে আসে। যেহেতু মার্কেটে ভলিউম কম ওপেন হচ্ছে, ট্রেডার সংখ্যা কম, ট্রেডাররা দিশেহীনতায় ভুগতেছে, মার্কেট কি বাইরে যাবে নাকি সেলে যাবে, এই ধরনের তখন ইস্যু তৈরি হয়। বিশেষ করে যখন কোনো ফান্ডামেন্টাল নিউজ ইম্প্যাক্ট সামনে থাকে, ওই সময় ট্রেডাররা কিন্তু কোনো পজিশন নেয় না। বিশেষ করে আপনার প্রফেশনাল ট্রেডাররা কোনো পজিশনে যায় না, বা আপনার ইনস্টিটিউশন কোনো পজিশনে যায় না। নিউজের রেজাল্টের পরে হচ্ছে কি কিন্তু আপনার সবাই কিন্তু পজিশনে যায়, বিশেষ করে আপনার প্রফেশনাল যারা আছে বা ইনস্টিটিউশন বা ব্যাংক বলেন। তো সেক্ষেত্রে কম মুভমেন্টে কিন্তু বেশি প্রফিট করা সম্ভব হয়। তো সেক্ষেত্রে নতুনদেরকে আমি তো কখনোই বলবো না নিউজ টাইমে আপনার ট্রেড করার জন্য। তো সেক্ষেত্রে আপনার ভোলাটিলিটি তখনই বেড়ে যায় যখন হচ্ছে আপনার ফান্ডামেন্টাল কোন নিউজ ইম্প্যাক্ট থাকে, ট্রেডার সংখ্যা পরিমাণ ট্রেডার মানে অনেক বেশি হয়, মার্কেটে ভলিউমের পরিমাণটা বেড়ে যায়, তখন মার্কেট ভোলাটিলিটিটা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা বিষয় ছিল, তাহলে এই ভোলাটিলিটি আর লিকুইডিটি কি একই জিনিস?
না, ভোলাটিলিটি আর লিকুইডিটি টোটালি আলাদা জিনিস। ভোলাটিলিটি হচ্ছে আলাদা জিনিস। মার্কেটের আপনার জি, টোটালি আলাদা জিনিস। আচ্ছা, আচ্ছা। আর এই যখন ভোলাটিলিটি কম থাকে তখন কি মার্কেট সাইডওয়ে আচরণ করে? এরকম যখন কি বিষয় আছে? ভোলাটিলিটি কম থাকে তখন মার্কেট অনেকটা সাইডে আচরণ করে, জি। বুঝতে পারছি। আচ্ছা, একটু আর লিকুইডিটি দিয়ে কি একটু টেকনিক্যাল হুম, আপনার টেকনিক্যাল ভিউতে ভোলাটিলিটি যখন কম থাকে তখন হচ্ছে কি আপনার যারা স্কেলপিং যারা করে তাদের জন্য হচ্ছে আপনার ভোলাটিলিটি কম অবস্থায় হচ্ছে আপনার ট্রেড করাটা উত্তম। কারণ এবং আপনার খুব অল্প সময় না, সেটা হচ্ছে আপনার তখন আপনার টেকনিক্যাল মুভমেন্ট বেশি হয়, আপনার প্রফিট বেশি করা সম্ভব হয়। আর যখন আপনার ভোলাটিলিটি বেশি হয় বা নিউজ ইম্প্যাক্ট থাকে তখন কিন্তু সবাই ডিসিশনহীনতায় ভোগে যায় মার্কেট কি কোন দিকে মুভমেন্ট করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে হুম। আপনার প্রফিটের সম্ভাবনা বেশি থাকে, আবার লসের সম্ভাবনা কিন্তু তখন বেশি থাকে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর লিকুইডিটি নিয়ে কি একটু ধারণা দিতে পারবেন? যদি সম্ভব হয় আরকি। এটা নিয়ে আমাদের আলাদা একটা ক্লাস হবে, হ্যাঁ, আমাদের এই ও যে সাইদুল মামুন ভাই নিবে। ওকে, ওকে ভাইয়া। থ্যাংক ইউ। আর কারো কোনো ধরনের মতামত বা প্রশ্ন থাকলে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমরা আমাদের ট্রেনিং সেশনটি এখানেই শেষ করে দিব। আগামী ক্লাসে আপনার সাথে কথা হচ্ছে। তো আজকের মতো আমরা আমাদের ট্রেনিং সেশনটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। যারা অলরেডি অংশগ্রহণ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।